যে আকাঙ্ক্ষা কে জানে। আমার তো খেলাধুলোই বেশি ভালো লাগে। লেখো লেখো, আকাঙ্ক্ষা নিয়ে রচনা লেখো, কিন্তু তোমার আকাঙ্ক্ষা আমি পূর্ণ হতে দেব না। কটক তোমায় ছাড়তেই হবে। এই যা, আজকের মতো ঘন্টা পড়ে গেল। ওই যে পণ্ডিত মশাই এসে গেছেন। তোমরা এক কাজ করো, সকলে কালকে বাড়ি থেকে রচনাটা লিখে আনবে, কেমন? খাতা জমা দেবে। গোপাল, এদিকে এসো। হ্যাঁ? ধরো, এটা ভালো করে ক্লাসের সকলে মিলে দেখে রাখবে, কেমন? এটার মধ্যে যে প্রশ্নগুলো লেখা আছে তার মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনি কি করছেন শুভেন্দু বাবু? ছেলেদের এইভাবে পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দিলে পরীক্ষার কি মান থাকবে? দাঁড়া দাঁড়া, পড়তে দে। ওরা তো আমাদেরই ছাত্র, আমাদের সন্তানের মতো, তাই না? আমরা যদি ওদের সাহায্য না করি তাহলে কে করবে বলুন? আর আমি তো শুধু প্রশ্নপত্র দিয়েছি, মুখস্থ করে উত্তরটা তো ওদের লিখতে হবে, সেটা তো আমি করে দিচ্ছি না, আর দেবো না। কি যে সব দিনকাল পড়লো। বাংলা মাস্টার মশাই প্রশ্ন পেয়েছি। এগুলো পড়ে মুখস্থ কর, আর পরীক্ষায় আমি এমন প্রশ্ন করব যার সাথে এই প্রশ্নপত্রের কোনো মিল খুঁজে পাবি না। গোপাল, নন্দ, আজকে যেন হেডমাস্টার মশাই বাড়িতে কোনো গোলমাল না হয়। আমাদের খুব মন দিয়ে পড়তে হবে, বিশেষ করে সুভাষকে। কথাটা মনে থাকবে তো? এই বছর সবাই পাশ করবে, বাংলা মাস্টার মশাই বদলে গেছে। দেখলে না, প্রশ্ন দেখে দেখে ভালো করে মুখস্থ করলেই হয়। না নন্দ, যেগুলো পরীক্ষাতে আসবে না সেগুলোও সমান গুরুত্বপূর্ণ। পরীক্ষার পড়া মানে সমস্ত পড়া করা। তোমরা কিছু বাদ দিয়ে পড়বে না, যেগুলো পরীক্ষাতে আসবে না সেগুলোও জানা প্রয়োজন। সুভাষ, তোমার উপরে আমার মাঝে মাঝে বেশ বিরক্ত লাগে। তুমি সব সময় বেশি বেশি বলো। একবার প্রশ্নপত্রটা দেখে নিলে কি হতো, পাশ করে যেতাম। আর এই বছর পাশ করলে পরের বছর আমি ঠিক মন দিয়ে পড়তাম। ফেল করলে কারোর পড়তে ইচ্ছা করে বলো? যেমন ফেল করলে পড়তে ইচ্ছা করে না, তেমন পাশ করতে গেলে পড়তে হয়, নকল করতে নেই। ঠিক আছে, এবার এসো। এখনো পর্যন্ত যতীনদার একটা কোনো খবর পেলাম না, কোন জেলে রয়েছে কিচ্ছু জানি না। একবার দেখা না করতে পারলে সত্যি শান্তি হচ্ছে না। তুমি একবার শরৎকে জিজ্ঞেস করো, ও তো আইনি কাজের সাথে যুক্ত, ও নিশ্চয়ই কোনো খোঁজ খবর আনতে পারবে। দেখি। অনন্ত দাদা, কোথায় যাচ্ছ তোমরা? আমরা মাস্টারমশাই বাড়িতে যাচ্ছি। ও, আমরাও তো ওখানেই পড়তে যাচ্ছি। ও, তাহলে চলো একসাথে যাই, চলো। যতীনদার ব্যাপারটা একবার তুমি শরৎকে জিজ্ঞেস করো, কি
কি কেসে পুলিশ ধরলো, কি সাজা দেবে কিছু জানতে পারবো না। একটা খুব খারাপ খবর আছে। যুগান্তর পত্রিকা? আলিপুর কোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে হত্যা করার অপরাধে বিপ্লবী বীরেন দত্তগুপ্তর ফাঁসির আদেশ জানালো আদালত। মাস্টারমশাই, কি হয়েছে সুভাষ? একটা খারাপ খবর আছে। যুগান্তর? অবশেষে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গ্রেপ্তার হইলেন। কলকাতায় শামসুল হত্যার পর 21শে ফেব্রুয়ারি ভোর 6টা নাগাদ আপার চিতপুর রোড থেকে পুলিশ বাঘা যতীনকে গ্রেপ্তার করে। অনুমাসী, হ্যাঁ সুবি, বীরেন দাদার মতো যতীন দাদাকে ওরা ফাঁসি দিয়ে দেবে না তো? না সুবি, না, ও কথা মুখে এনো না তুমি। যতীনদার কিচ্ছু হবে না, কিচ্ছু। চলো চলো চলো, বাড়াও বাড়াও, এই বাড়াও, চলো কাকা, চলো চলো চলো। এদিকে এসো, এদিকে এসো, জামা খোলো। কি হলো, কথা কানে যায়নি? জামা খুলতে বললাম তো। না, জামা আমি খুলবো না। কেন? সবাই তো জামা খুলেছে, তুমি খুলবে না কেন? তুমি কি আলাদা কিছু নাকি? আলাদাই তো, এখানে তো সবাই দোষ করে এসছে, আর আমি বিনা দোষে জেল খাটছি। চুপ, সেসব পরে প্রমাণ হবে। জামা খোল। বললাম তো, জামা আমি খুলবো না। তার মানে যতীনের কাছে কিছু আছে, যার জন্য ও জামা খুলতে চাইছে না। এখানে এত চিৎকার চেঁচামেচি হয় যে কোনো কথা শোনা যায় না, আর একজন দোষ করলে বাকিরা কেন শাস্তি পাবে? আর আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আমি তো কিছু করিনি। আপনারা কোনো নিয়মের ধার ধারবেন না, তা তো হয় না। তোমার কাছ থেকে আমাদের নিয়ম শিখতে হবে। জামা খোলো। কি হলো, জামাটা খোলো। কাউকে অকারণে সন্দেহ করা নির্বুদ্ধির পরিচয়। কি হলো এটা? বিপিনদা যতীনদাকে যে চিরকুটটা দিল, সেটা কি হারিয়ে গেল? বাবা। হ্যাঁ, রাখো মা। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। বাবা, সুবিকে এইভাবে কলকাতায় নিয়ে যাবেন না। দেখুন, বাড়িতে তো আমরা সকলে রয়েছি, মাস্টার মশাইও আছেন। সবাই মিলে পড়ালে সুবি পরীক্ষায় নিশ্চয়ই ভালো ফল করবে। বাবা, বাবা, ছোট দাদা খুব মন দিয়ে পড়াশোনাও করছে, ভালো ফল করবে বলেই ও। মেজ বৌমা, তোমাদের একটা কথা বলি। তোমাদের অনুরোধেই আমি সুভাষের পরীক্ষা পর্যন্ত থাকতে ওকে অনুমতি দিয়েছি, পরীক্ষা দিতে অনুমতি দিয়েছি।
তোমরা কি মনে করেছো তোমরা একটু একটু করে আমার সিদ্ধান্ত বদলে দেবে? না না বাবা, আপনার সিদ্ধান্ত বদলের কথা বলছি না, কিন্তু বাবা সুবি তো এখনো ছোট। এই বয়সে ওকে যদি ওর বাড়ি থেকে, বাড়ির লোকেদের থেকে দূরে রাখা হয় তাহলে তোর কষ্ট হবে বাবা। ও কি এই বয়সে এই কষ্ট সহ্য করতে পারবে? তাই বলছিলাম আপনি যদি আর একবার ভেবে দেখেন। বাবা, আপনি বকাবকি করার পর ছোটদাদা কিন্তু এখন আপ্রাণ চেষ্টা করছে পরীক্ষার ফল ভালো করার। দেখো মেজ বৌমা, আমার বকুনিতে সুভাষ যদি কষ্ট পায় তাতে ওর লাভ বই, ক্ষতি নেই। কিন্তু আজ যদি সুভাষকে শাসন না করা হয়, সুভাষ নিজে সারা জীবন কষ্ট পাবে, আর তার সাথে কষ্ট পাবো আমরাও, তোমরাও। একটা কাজ করো, সুভাষকে ডেকে নিয়ে এসো, সাথে বই খাতাপত্র নিয়ে আসতে বলবে। রোজ রোজ তোমাদের সাথে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না। আর হ্যাঁ, তোমাদের মা আর শরৎ তাদেরকেও ডাকবে। যাও। যাক, চিরকুটটা আছে এখনো। আমাদের কাছে খবর আছে, রদা কোম্পানি থেকে বিপুল পরিমাণ মাউজার পিস্তল আর গুলি আসবে লালবাজারে। 500 মিটার রেঞ্জ, কাঠের বাট লাগালে রাইফেল হয়ে যাবে, যা বড় যুদ্ধে ভীষণ কাজে দেবে। আমাদের দল যদি বড় হতো তাহলে এই সমস্ত পিস্তল লুট করে নেওয়া যেত। এই মুহূর্তেই টাকা খরচ করে অস্ত্র কেনার বরাদ দেওয়ার প্রয়োজন হতো না। রদা কোম্পানির হেড ক্লার্ক হিসেবে কাজ করে হাবু মিত্র, স্বদেশীদের ঘনিষ্ঠ বন্ধু। আমি তাকে পরের দিন এখানে নিয়ে আসব, সেই দিতে পারবে সঠিক দিন তারিখের খবর। তুমি জেলের ভেতরে থেকে সংগঠনের কাজ করো, আমরা বাইরে ছোট ছোট সমিতিগুলোকে এক ছাতার তলায় আনার কাজ শুরু করব খুব তাড়াতাড়ি। মাউজার পিস্তল লালবাজারে আসার আগে সমিতিগুলোকে একত্র করে যে কোনো উপায়ে ওই মাউজার পিস্তল লুটের পরিকল্পনা আমাদের পাকা করতে হবে। এই যে ওঠো, আজ তোমাকে রান্নার কাজ করতে হবে, চলো। কিন্তু আমার যে এখনো বিচার শেষ হয়নি। সশ্রম কারাদণ্ড না হলে কাউকে দিয়ে তো কাজ করানো যায় না। আমি এখন কোনো কাজ করতে পারবো না, এটা নিয়ম নয়। You will be punished. তুমি আমাকে নিয়ম দেখাইতেছো। Listen, এই জেলে যদি কাহারও নিয়ম চলে তো সেটা টিগার সাহেবের চলিবে, তোমার নয়। তুমি জেলে মারামারি করিয়াছ, জেলে মারপিট করা কি নিয়ম? লিসন, তোমার এই মারপিটের শাস্তি তোমাকে পাইতে হইবেই। মানিয়া লও তো শাস্তি কম হইবে, আইদার তোমার শাস্তি আরো বাড়াইয়া দিয়া যাইবে। কিন্তু আমি যে ইচ্ছে করে কাউকে মারিনি। চুপ! শাস্তি তুমি একা পাইতেছ না, তোমার সঙ্গে যাহার মারপিট হইয়াছিল সেই পূর্ণেন্দু বিশ্বাস আজ রান্নার কাজ করিতেছে। বাহ, ওকেই তো আমার দরকার।
চলো চলো বাইরে এসো। বেশ, দুজনে যখন শাস্তি পাচ্ছি তাহলে করবো রান্না। চলো। আমি জানিতাম পূর্ণেন্দু বিশ্বাসের নাম শুনিলেই তুমি পার হইয়া আসিবে। একটা ভুল তুমি করো, আর সেই প্রুফ লইয়া আমি তোমাকে টেগার্ড সাহেবের হাতে তুলিয়া দিব, আর টেগার্ড সাহেব তোমাকে পৌঁছাইয়া দিবে ফাঁসির মঞ্চ পর্যন্ত। সুভাষ, কাল তোমার মেজ বৌদিদি এসেছিলেন তোমার হয়ে কথা বলতে। আজ তোমার দিদি এসেছিলেন আমাকে বোঝাতে। তারা সকলেই চাইছে তুমি এখানেই থাকো। আমার একটা কথা বলো তো সুভাষ, পরীক্ষার ফল যাতে ভালো হয় এমন কিছু কি তুমি করেছো? কি হলো সুবি? বাবার কথার উত্তর দে। কি হলো? চুপ করে না থেকে বলো, আজ সারাদিন তুমি কি কি লেখাপড়া করেছো? সকালে স্কুলের পড়া করেছি, আর আজকে আমাদের প্রথম পিরিয়ড ছিল বাংলা। বাংলা মাস্টারমশাই আমাদের বলেছিলেন আকাঙ্ক্ষা নিয়ে রচনা লিখতে। আকাঙ্ক্ষা? বাহ, লিখেছো? হ্যাঁ। সবাইকে শোনাও, কি লিখেছো শুনি। মনের ইচ্ছাই হলো আকাঙ্ক্ষা। মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ গঠনের জন্য যে কয়েকটি উপাদান অবশ্য প্রয়োজনীয়, তার মধ্যে অন্যতম আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা একদিন স্বাধীন দেশ দেখব। স্বাধীন দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। সকলের যেন মাথার উপরে ছাদ থাকে। নিজের মত প্রকাশ করতে কাউকে যেন ভয় না পেতে হয়। আমি যেন দেশের কাজে লাগতে পারি, বিপদে ভয় পেয়ে পিছিয়ে যেন না যাই। এই তোমার আকাঙ্ক্ষা? এই রচনা লিখে তুমি পাশ করবে? তোমরা দেখেছো ওর আকাঙ্ক্ষা? আর এর জন্য তোমরা বারবার আমার কাছে সুপারিশ করছিলে। মানুষের ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষা থাকে, উকিল হওয়ার আকাঙ্ক্ষা থাকে, বিদ্বান হওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি তোমাকে বারবার বলেছিলাম পড়াশোনা করতে করতে নিজের ভাবনা ভেবো, কিন্তু কোথায় কি? নিজের জন্য কোনো ভাবনা আছে তোমার? আমার তো ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কোনোটাই হতে ইচ্ছা করে না বাবা। যা আমার আকাঙ্ক্ষা নয় তা আমি কি করে লিখব? আকাঙ্ক্ষা নিয়ে কোনো রচনা আমাদের বইতে লেখা নেই, শুধু লেখা আছে আকাঙ্ক্ষা মানে কি।
আমি কি দেখতে চাই, আমি কি করতে চাই, আমি কি হতে চাই। আমার মনের কথাই তো লিখতে বলা হয়েছে। যা আমার আকাঙ্ক্ষা নয় তা আমি কি করে লিখবো বাবা? সঠিক লেখাটাও কি অন্যায় বাবা?